আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আমি তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতির একটি সৃজনশীল নিয়ে আসছি। আজকে আমরা যে সৃজনশীলটি করব সেটা হচ্ছে, দেখো এক দাগে আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ এটা আমরা একটু জানবো। আমরা অনেকেই জানি, কিন্তু আজকে একটু নতুন করে জানবো সমকোণী ত্রিভুজটা কি। তো একটা ত্রিভুজ এবিসি হয়, এটা আমরা সকলেই জানি, কিন্তু সমকোণী ত্রিভুজটা কি? হ্যাঁ, ত্রিভুজ অনেক প্রকারের হয়। তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হইলে সেটা ত্রিভুজ হয়। তিনটা, একটা বাহু একটা বাহু একটা বাহু, এই তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। অর্থাৎ এই তিনটা বাহু দ্বারা চারপাশ থেকে আবদ্ধ থাকতে হবে, আটকানো থাকতে হবে। এক্ষেত্রে যদি আমরা এমনটা করে থাকি যে একটা বাহু দিলাম, একটা বাহু দিলাম, আর একটা বাহু দিলাম, কিন্তু এই বাহুটা দেখো এখানে কিন্তু আবদ্ধ হয়নি, এখানে একটা ফাঁকা রয়ে গেছে। এই ফাঁকা থাকা মানে এটাকে কিন্তু আমরা ত্রিভুজ বলতে পারবো না, অবশ্যই আবদ্ধ থাকতে হবে। সেক্ষেত্রে ত্রিভুজের সংজ্ঞা কি আসে? যে তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ মানে আটকানো যে ক্ষেত্র আছে সেটাকে বলা হয় ত্রিভুজ। এখন আমরা আসি সমকোণী ত্রিভুজ কি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে তিনটা বাহু থাকতে হবে। তো সেক্ষেত্রে একটা বিষয় হলো যে এখানে তিনটা বাহু ঠিকই থাকবে, কিন্তু একটা কোণ অবশ্যই আমাদের 90 ডিগ্রি থাকতে হবে। এখানে কিন্তু যে ত্রিভুজটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এখানে কিন্তু এই কোণটা কিন্তু 90 ডিগ্রি না, এটাও 90 ডিগ্রি না, এটাও কিন্তু 90 ডিগ্রি না। এখানে কত ডিগ্রি আছে এটা আমরা সঠিক বলতে পারবো না। আমরা যদি চাঁদার সাহায্যে মাপি তাহলে এটা বুঝতে পারবো আসলে কোন কোনটা কত ডিগ্রি আছে। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট শর্ত নাই। ত্রিভুজ এইটা দিয়েছি, আমরা এমনও দিতে পারি এরা এই যে তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র করেছি, এটাও কিন্তু একটা ত্রিভুজ, কিন্তু এর শুধু তিনটা বাহু থাকলে হবে এবং তিনটা কোণ থাকলে হবে এবং বাহুগুলো অবশ্যই আবদ্ধ থাকতে হবে। এখানে নির্দিষ্ট কোনো কোণের পরিমাপ দেওয়া থাকে না। কিন্তু যদি আমরা সমকোণী ত্রিভুজের কথা আলোচনা করি, সেক্ষেত্রে এই যে তিনটা কোণ দিয়েছি, এ একটা কোণ দিয়েছি, এ একটা কোণ দিয়েছি, এ একটা কোণ দিয়েছি, এতে তিনটা কোণ থাকবেই, তিনটা বাহু থাকবে, সেটাও ঠিক আছে। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা একটা শর্ত আছে। এখানে আমাদেরকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো তিনটা কোণের মধ্যে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি থাকতে হবে। তো তাহলে 90 ডিগ্রি কোণটা কেমন? আমরা জানি এক সমকোণ, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা কোণ সমকোণ অথবা 90 ডিগ্রি থাকে, তাহলে সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। এখন প্রশ্ন হলো এই তিনটা কোণের মধ্যে কোন কোণটা 90 ডিগ্রি আছে? সাধারণত আমরা 90 ডিগ্রিকে এইভাবে চিনবো যে আমরা যে খাতাটা আমরা ব্যবহার করি, খাতায় অঙ্ক করি আমরা, এই যে খাতাটা আছে এই খাতার কিন্তু এই কোণাগুলি সব কিন্তু 90 ডিগ্রি। জাস্ট আমি কোনো প্র্যাকটিক্যাল ছাড়াই যাতে সহজে দেখে আমরা চিনতে পারি, আমি সেই বিষয়ে আলোচনা করছি। এখন যে আমরা বইটা ব্যবহার করি, বইটা এরকম আছে, তারও কোণগুলো কিন্তু সমকোণ আছে এরকম। আমরা যে ঘরে থাকি, যে ঘরে আমরা বসবাস করি, এই ঘরগুলোর কোণ কিন্তু এরকমই হয়। দেখো আমাদের যে আমাদের স্কুলে যে ব্ল্যাকবোর্ড আছে বা হোয়াইট বোর্ড আছে, সেগুলা কিন্তু এরকমই হয়। অর্থাৎ কোণগুলো কিন্তু আপাত দৃষ্টিতে এটা সমকোণ।
অর্থাৎ এই যে কোণগুলো আমরা এখানে দেখাচ্ছি এগুলো সবই সমকোণ বা 90 ডিগ্রি। এখন যদি বলি যে আমি একটা ঘর তৈরি করব এইভাবে, এইভাবে তৈরি করব, এইভাবে। এখন এই যে ঘরটা আমরা তৈরি করেছি আসলে এর কোনো কোণকে 90 ডিগ্রি আছে দেখো তো? এই ধরনের ঘর কি আমাদের আছে কারো? সাধারণত যে আমরা বসবাস করি যে ঘরগুলো, এরকম কোনো ঘর মানে হয় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম বিকল্প থাকে যে যখন জায়গার সংকট থাকে সেক্ষেত্রে এমন আঁকাবাঁকা কোণ থাকতে পারে, কিন্তু এই ধরনের ঘর আমাদের জায়গা থাকতে কিন্তু আমরা তৈরি করি না। সুতরাং এইখানে যে কোণগুলো দিয়েছি একটাও সমকোণ না। তাহলে সমকোণটা আসলে কেমন হবে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এটা আমি সংজ্ঞায় আসছে না, জাস্ট দেখে চেনার মতো। তো এখন যদি বলি আমরা যে এখানে ত্রিভুজটা দিয়েছি, এই ত্রিভুজের যে তিনটা কোণ দিয়েছি, এই তিনটা কোণের মধ্যে কোন কোণটা আমাদের ঘরের সাথে মিল আছে? ঘরের কোণা বা চেয়ার, টেবিল, বই, খাতা, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, এদের এদের ভিতরে এই যেগুলো বললাম এতক্ষণে, এদের কোনোটার কোণ কি এরকম আছে? আছে? যদি থাকতো তাহলে আমাদের একটা হোয়াইট বোর্ড এরকম হতো। এরকম হোয়াইট বোর্ড হয় নাকি? হয় না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আপাত দৃষ্টিতে দেখে বুঝলাম যে এই কোণা যে এটা যে এই যে কোণটা আছে বা এই কোণাটা আছে, এই কোণাটা কিন্তু 90 ডিগ্রি বা সমকোণ। এটাও না, এটাও না, শুধুমাত্র এইটা। তো এইটা যদি সমকোণ হয় বা 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণ আমরা কিন্তু এই ত্রিভুজের সমকোণ পেয়ে যাচ্ছি বা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। সুতরাং এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। এটা একদম একদম সিম্পল ভাষা, আমাদের কোনো সংজ্ঞা লাগবে না, আমরা দেখেই বুঝতে পারলাম যে এই যে কোণাটা আছে এই কোণাটা আমাদের একটা ঘর করা সম্ভব। একটা বইয়ের কোণা এরকম হতে পারে, একটা খাতার কোণা এরকম হতে পারে, একটা হোয়াইট বোর্ডের কোণা এরকম হতে পারে, একটা ব্ল্যাক বোর্ডের কোণা এরকম হতে পারে। যাই হোক, এরকম কখনো হবে না। তাহলে এই ত্রিভুজের একটা কোণ কিন্তু আমরা সমকোণ বা 90 ডিগ্রি পেয়ে গেছি। সুতরাং এই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এখন এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি। এখন এটা হচ্ছে, এটা যেহেতু এটা 90 ডিগ্রি, এটাকে আমরা সি দিলাম। এবি সমান 13। তো এবি কোথায় দিব? আমরা সাধারণত, আচ্ছা এটা আমি এখানে স্পষ্ট করে লিখি, একটু পরীক্ষার খাতায় যেমন লিখবো সেইভাবে দেই। আমি কিন্তু এটাকে স্কেল ছাড়া ব্যবহার করছি। এখন যেহেতু সি কোণটা 90 ডিগ্রি হবে, তো যেহেতু এইটা 90 ডিগ্রি বা এক সমকোণ, এটাকে আমরা সি দেই। আর যখন আমরা ত্রিভুজকে চিহ্নিত করব অবশ্যই উপরে আমরা কিন্তু এ দিয়ে শুরু করব। আমরা কখনো এটাকে নিচে দিয়ে শুরু করব না, উপর থেকে শুরু করব। তো এ এখানে দিলাম, এখানে সি আমরা আগে দিয়েছি, সুতরাং বাকিটা হবে আমাদের বি। এখন কি বলছে? বলছে যে সি কোণ 90 ডিগ্রি, তাহলে সি কোণ 90 ডিগ্রি এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 90 ডিগ্রি, লিখে দিলাম এখানে 90 ডিগ্রি। এবি সমান হচ্ছে 13 সেন্টিমিটার। এবি হচ্ছে এইটা, তাহলে এটা হবে 13 সেন্টিমিটার। বিসি দেওয়া আছে এখানে 12 সেন্টিমিটার। বিসি হচ্ছে এইটা, বিসি, এটাকে আমরা লিখলাম 12 বা 12 সেন্টিমিটার। তো দেখো আমাদের প্রথম উদ্দীপক কোয়াতে কি বলছিল? উদ্দীপকের প্রথম অংশ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো উদ্দীপকের প্রথম যে অংশটা আছে এখান থেকে এইটুক হচ্ছে আমাদের প্রথম অংশ, এইটুক হচ্ছে আমাদের প্রথম অংশ। তো সেক্ষেত্রে যা যা শর্তে এখানে দেওয়া ছিল যে সি কোণ 90 ডিগ্রি হতে হবে, এবি সমান 13 সেন্টিমিটার হতে হবে, দেখো এখানে এবি সমান 13 সেন্টিমিটার দিয়েছি, সি কোণ 90 ডিগ্রি এখানে দিয়েছি, বিসি সমান 12 সেন্টিমিটার দিয়েছি। তা টোটালি এখানে যে শর্তগুলো ছিল আমরা শর্তগুলো সব কিন্তু এখানে পূরণ করেছি বা দেখিয়ে দিয়েছি। তাহলে কি হলো? উদ্দীপকের প্রথম অংশ চিত্রের মাধ্যমে প্রকাশ করো, আমরা চিত্রের মাধ্যমে কিন্তু প্রকাশ করে ফেলেছি। তাহলে এখানে উত্তর কি লিখব? উত্তরটা লিখব অতএব উদ্দীপকের উদ্দীপকের চিত্রটি
তথ্যচিত্রের তথ্য মানে এখানে যে তথ্য দেওয়া ছিল, তথ্যচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। আমাদের ক দাগের সমাধান কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ক দাগে আমাদের কি করতে হবে, এইটা আঁকাতে হবে, ঠিক যেভাবে বলেছিল সেই কায়দায় আমরা এটাকে আঁকিয়েছি এবং তার উত্তরটা এখানে লিখে ফেলছি। তো ঠিক আছে, তাহলে ক দাগ সম্পন্ন করলাম। এবার আসি আমরা খ দাগে। এখন আমরা আসি সমাধান খতে। তো সমাধান খতে কি বলছে দেখো, সমাধান খতে বলছে cos থিটা এবং tan থিটা এর মান বের করো। তো এই মান বের করতে গেলে আমাদের কিছু বিষয় কিন্তু জানতে হবে। সেটা হলো, আমি ডান পাশে তোমাদেরকে বুঝিয়ে দিই। আমরা জানি যা কি জানি, আমরা জানি যে সাইন সমান লম্ব বাই অতিভুজ, আর cos সমান জানি ভূমি বাই অতিভুজ, আর tan সমান জানি লম্ব বাই অতিভুজ। সরি, এখানে হবে tan সমান লম্ব বাই ভূমি। এই ফর্মুলাগুলোকে আমাদেরকে মুখস্থ থাকতে হবে, মুখস্থ রাখতে হবে। এখন কথা হলো, এটাকে আমরা মুখস্থ করে রাখবো কিভাবে? হ্যাঁ, এক্ষেত্রে একটা শর্টকাট আমাদের প্রচলন আছে যে সাইনের মান বের করতে গেলে এটাকে বলতে পারি, আমি কালো কালি দিয়ে লিখে দিচ্ছি। এটা মুখস্থ করার কৌশল হচ্ছে, সাগরে লবণ অতিরিক্ত। প্রথমটা আসছে যে আমরা এটাকে মনে রাখবো যে সাগরে লবণ অতিরিক্ত, তাহলে সাগরে কি আসছে, এস, এই এস, এসতে সাইন। লম্ব হচ্ছে ওই যে লবণ, লবণ থেকে লম্ব, মানে আমি এখানে বুঝাই দিই, সাগরে হচ্ছে এখানে হচ্ছে এস মানে সাগর, আর লবণ হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে অতিরিক্ত। তাহলে আমরা এটাকে যদি মনে রাখতে পারি যে সাগরের লবণ অতি, তাহলে কিন্তু এটা ফর্মুলা আমাদের মুখস্থ হয়ে যাবে। আর পরেরটা কি আছে, পরেরটা আছে কস। এটাকে আমরা মনে রাখার জন্য লিখবো কবরে ভূত, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। তো কবরে মনে হচ্ছে এখানে কস, আর ভূত হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে অনেক। এটা জাস্ট একটু মনে রাখার একটা কৌশল, মজা করে আর কি। এরপরে এখানে আছে ট্যান ইকুয়াল লম্ব বাই ভূমি। তো এখানে আমরা কি মনে রাখবো, ছন্দ। ট্যান হচ্ছে টেরা বেঁকা, টেরা টেরা বেঁকা আর কি লম্বা ভূত, টেরা বেঁকা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, এই জিনিসটা যদি আমরা মুখস্থ করে রাখতে পারি, তাহলে আমাদের এগুলো মনে থাকবে যে সাইন সমান কি হবে, সাগরে লবণ অতি, অর্থাৎ সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। কোয়াস সমান হবে
আহ কবরে, কদ হচ্ছে কবরে, আর ভূত অনেক, মানে ভূত থেকে হবে ভূমি, আর অনেক থেকে হবে অতিভুজ। এবার ট্যাং সমান হবে, ট্যাং হচ্ছে টেরা বেঁকা, আর লম্ব হচ্ছে এখানে লম্বা, আর ভূমি হচ্ছে ভূত। তা টেরা বেঁকা লম্বা ভূত, বা টেরা লম্বা ভূত বলতে পারো। কবরে ভূত অনেক, সাগরে লবণ অতি। এই এইটা জিনিসটা মাদ্রাসায় আমরা ফান করে বলে থাকি। এটা দিয়ে কিন্তু এটা মনে রাখা যায়। এখন আমাদের খোয়াদাকে কি বলছে আমরা একটু দেখি। খোয়াদাকে বলছে, তো খোয়াদাকের সমস্যা এখানে বের করতে হবে আমাদের, যে কস থিটা এবং সাইন থিটা এর মান বের করো। তো সেক্ষেত্রে আমাদের কিছু মানের প্রয়োজন হবে। তো মান তো আমাদের জানা নেই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই যে কোয়াদাকে যে সমস্যাটা সমাধান করেছিলাম, এখান থেকে কিছু মান আমরা বের করে নিই। তাহলে এখানে লিখি কোয়া থেকে পাই, কোয়া, কোয়া থেকে পাই, সরি এটা কোয়া থেকে পাই। তো কোয়া থেকে কি পাচ্ছি আমরা, দেখো এখানে আমাদের চাচ্ছে কি কস। তো কস বের করতে গেলে আমাদের লাগবে ভূমি বা অতিভুজ। তাহলে এখানে আমরা দেখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে অতিভুজ, এই এ বি, এই যে আমাদের সমকোণী ত্রিভুজের যে সমকোণটা আছে এর উল্টো পাশে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় ভূমি। আমি এখানে লিখে দিলাম ভূমি। এই যে বাহুটা আছে এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় অতিভুজ, আর এটাকে বলা হয় লম্ব। এখন এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, এ বিটা দেওয়া আছে 13, তাই লিখলাম অতিভুজ, অতিভুজ এ বি সমান 13 সেন্টিমিটার। ভূমি দেওয়া আছে কি, এখানে লিখি ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার। এখন এই লম্বাটা কিন্তু, এই যে লম্বটা আমরা কিন্তু এখানে আগে বের করে নিই, তবে এখন বের করে নেব। তাহলে বের করার নিয়ম কি, তো আমরা যদি লম্বটা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ম্যানেজ করতে হবে, মেনটেন করতে হবে। সেটা হলো, আমরা জানি, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে একজন গণিতবিদ, একজন গণিতবিদ পিথাগোরাস স্যার, পিথাগোরাস, এটা গোয়া হবে, পিথাগোরাসের সূত্রানুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি পাই, আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই জিনিসটা কিন্তু আমাদের একটা ফর্মুলা। তোমরা পিথাগোরাসের নাম শুনেছো। এই পিথাগোরাসের ফর্মুলা হচ্ছে, এখানে দেখো আমি লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি। এই এই পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ কি আছে দেখো, এখানে অতিভুজ দেওয়া আছে এ বি। তাহলে এখানে লিখলাম বাম পাশে বা দেই, যেহেতু মাঝে সমান আছে, তো এ বি, তার মাথায় স্কয়ার দিলাম। লম্ব দেখো, লম্ব এখানে আছে এসি, তাহলে এখানে এসি আমরা লিখে দিই লম্বর নিচে এসি, আর তার মাথায় স্কয়ার দিলাম। এবার দেই এখানে প্লাস আছে, প্লাস দেই ভূমি স্কয়ার। ভূমি মানে এখানে আছে বিসি, তাহলে এখানে দিলাম বিসি স্কয়ার। এখন এখান থেকে আমাদের এই যে লম্বর মান বের করতে হবে। তো লম্ব মানে কি এসি। আবার বলছি, এখানে আমাদের কিন্তু লম্ব বের করতে হবে। তো লম্ব মানে কি এসি, যেটা উপরে এক লম্ব ভাবে থাকে। এখন এখন লম্ব বের করতে গেলে আমাদেরকে এসি বের করতে হবে। এসি এখানে আছে, তো
এসি এখান থেকে এই যে সমীকরণ আছে এখান থেকে এসি আমরা কিভাবে বের করব, এটা আমরা খেয়াল করি। দেখো, আমরা যদি এখান থেকে এসি স্কোয়ারের মানটা বের করতে চাই বা এসি এর মান বের করতে চাই, তো এটাকে আমাদের বাম পাশে আনতে হবে। তো বাম পাশে আনার আগেই আমরা এই পুরো পুরো যে ডান পাশে যে ডান পক্ষে যা যা ছিল সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাদের একটু সুবিধা হয়ে যাবে। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর বাম পাশে যে এবি স্কোয়ার ছিল এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিই, এটাকে বলে পক্ষান্তর। এবার এখান থেকে আমাদের এসি বের করতে হবে। দেখো এখানে এসি বের করতে হবে, তাহলে এসিটাকে বাম পাশে রেখে দেই। তাহলে কি করলাম, এসি স্কোয়ার সমান, এবার এই সমান দিলাম এই, এবার এখানে এবি স্কোয়ার আছে লিখে দিলাম। এইবার সমানের বাম পাশে যে বিসি স্কোয়ার ছিল, দেখো এই বিসি স্কোয়ার কিন্তু বাম পাশে আমি লিখি নাই, এটাকে ডান পাশে পাঠাতে হবে। তো ডান পাশে যখন চলে আসবে তখন এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। সরি, এটা সি। এবার বাম পাশে বাদ দাও। এখন এসি, এসি সমান কি আসবে, যখন আমরা এই এসিটাকে বের করতে যাইবো, মানে এসি স্কোয়ার থেকে যখন এসিতে চলে আসবো তখন কিন্তু এখানে এ স্কোয়ার রাখা যাবে না। তো এ স্কোয়ার যখনই রাখা যাবে না তখন এ পাশে কিন্তু একটা রুট দিতে হবে। তাহলে কি লিখতে হবে, এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। আমি আবারও বলছি, যেহেতু এখানে আমাদের বের করতে হবে এসি, কিন্তু আমাদের ফর্মুলা ছিল এসি স্কোয়ার, তো এ স্কোয়ারটাকে বাদ দিতে হবে, অর্থাৎ এটাকে বর্গমূল করতে হবে। তো এসি স্কোয়ারকে যখন এসি লিখবো তখন এই স্কোয়ার কিন্তু আমাদেরকে উঠিয়ে দিতে হবে, আর যখন উঠিয়ে দেবো তখন নিয়মটা কি, ডান পাশে কিন্তু এই রুট চিহ্ন ব্যবহার করতে হবে। বা এবার আমরা এখানে কি লিখতে পারি, দেখো খেয়াল করো, এবার বাম পাশে বাদ দিলাম। এবার আমরা মান বসিয়ে দিই, এসি সমান, এখানে দেখো রুট আছে, রুট দিয়ে দিলাম আগে। এখানে আছে এ বি স্কোয়ার, তো এ বি এখানে স্কোয়ার, তাহলে এ বি এর মানটা কি 13, এখানে বসিয়ে দেই, 13 এর স্কোয়ার মাইনাস, এখানে আছে বিসি স্কোয়ার, তো বিসি মানে হচ্ছে এইটাই। তো বিসি এর মান ছিল কত, 12, দিলাম এখানে 12 এর মাথায় স্কোয়ার। পরের লাইন আমরা ডান পাশে যাই। এবার ডান পাশে নিচে জায়গা নাই, তো আমি উপরে চলে যাচ্ছি। বা এসি সমান, এখন এই যে রুট ভিতরে আছে, আমার রুটটা আমরা আবারও দিয়ে দিচ্ছি এখানে। 13 স্কোয়ার মানে কি, 13 গুণ করলে 169, মাঝখানে মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম। এইবার দেখো এখানে আমাদের এখানে আছে 12 স্কোয়ার, তো 12 12 কত, 144। তাহলে এখন 169 থেকে 144 যদি বিয়োগ করে দিই আমরা পাচ্ছি কত, 4 আর কত হলে 9, 5 হলে 4 আর কত হলে 6, 2 হলে আর 1 1 মিলে গেলে 0, তো √25। এখন এখানে লিখি বা এসি সমান, তো অতএব এসি যখন আমরা মান পেয়ে যাচ্ছি, মানটা কি পাচ্ছি দেখো, যখন আমরা 25কে √5 রুট করব তখন কিন্তু আমাদের মান চলে আসে 5, কারণ 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 হয়, 5 5 25, তাহলে 25কে রুট করলে কি হবে, 5 হবে। তো এসির মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি 5, 5। এখন এটাকে 5 আমরা এটাকে এককও লিখতে পারি, যখন কোনো সমস্যার ভিতরে কোনো একক না থাকবে তখন আমরা এখানে একক লিখতে পারি। আর যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়াই আছে, তাহলে এখানে আমরা সেন্টিমিটার ইউজ করতে পারি, তাহলে এককটা দেওয়ার দরকার নাই। এসি সমান 5 সেন্টিমিটার। এখন দেখো আমরা এসির মান পেয়ে গেছি 5 সেন্টিমিটার, তাহলে লিখলাম 5 সেন্টিমিটার। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের ভিতরে যদি দুইটার মান দেওয়া থাকে, দুইটা বাহুর মান দেওয়া থাকে, বাকিটা কিন্তু আমরা এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারি। এখন কিন্তু আমরা এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান পেয়ে গেছি।
এখন আমরা খেয়াল করি আমাদের প্রশ্নে কি বলেছিল। প্রশ্নে বলেছিল যে cos থিটার মান বের করো। তাহলে আমরা আর এখানে tan থিটার মান বের করতে বলেছে। তো আমরা আগে cos থিটা বের করে নিই। অতএব cos থিটা সমান তো cos সমান আমরা কি জানি? এখানে আমরা যেটা আগে আলোচনা করেছি cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে লিখে নেই ভূমি বাই অতিভুজ। এটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। cos এর ফর্মুলা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে cos কে আমরা কি করলাম? ভূমি বাই অতিভুজ লিখে নিলাম। এখন ভূমিটা লিখতে, ভূমি এখানে কত আছে? এই যে কোয়াড্রাগের যে চিত্র আমরা অঙ্কন করেছিলাম, এই চিত্রে দেখো ভূমি হচ্ছে বিসি। তো ভূমি এই যে এখানে লিখে দিচ্ছে ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ 12 সেন্টিমিটার। তাহলে এখানে লিখলাম 12, আর নিচে অতিভুজ। অতিভুজ দেওয়া আছে এখানে, এই অতিভুজ হচ্ছে এইটাই এবি। এখানে লিখে নিয়েছি অতিভুজ এবি মান হচ্ছে 13 সেন্টিমিটার। নিচে 13 বসিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কচের কি, কচের অ্যান্সার কিন্তু বেড়ে গেছে। তাহলে পরে কি লিখো? অতএব cos থিটা সমান 12/13, এটাই অ্যান্সার। এবার আমরা আসি, দেখো পরেরটায় tan থিটা। তো আমরা tan সমান কি জানি? অর্থাৎ tan থিটা সমান, আমরা যে tan সমান হচ্ছে এই যে ফর্মুলা এখানে আছে দেখো, tan সমান দেওয়া রয়েছে লম্ব বাই ভূমি। তো লিখে নি লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি, লম্ব মান কি দেওয়া আছে এখানে? দেখো এখানে লম্ব দেওয়া আছে, আমরা কিন্তু অলরেডি বের করে নিয়েছি এসি সমান 5 সেন্টিমিটার। এইখানে বের করে নিয়েছি এসি সমান 5 সেন্টিমিটার। তো লম্ব হচ্ছে এসি, এখানে অবশ্যই লিখতে হতো একটা, এত সমস্যা নেই, উপরটা লিখে নি। এসি বাই ভূমি হচ্ছে বিসি। তো এসির মান কত? এসির মান হচ্ছে 5, উপরে 5 বসিয়ে দিলাম। এখানে মান বের করে নিয়েছিলাম আমরা। আর নিচে আছে বিসি। তো বিসি এর মান কি? বিসি এর মান কিন্তু এখানে দেওয়া আছে, ও উপরে দেওয়া আছে কিন্তু উদ্দীপকে আমরা দেখছি বিসি সমান হচ্ছে 12। অতএব অতএব tan থিটা সমান হচ্ছে 5/12, এটা অ্যান্সার। তো আশা করি আমার প্রান্তীয় ছাত্রছাত্রী সবাই ক দাগ এবং খ দাগ বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের গ দাগের সমস্যা নিয়ে। তো গ দাগে দেওয়া আছে, দেখো দেওয়া আছে পি ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা এবং পি ইকুয়াল দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা এবং কিউ সমান দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা। তা যদি হয় তাহলে প্রমাণ করো যে রুট পি বাই কিউ ইকুয়াল সেক থিটা বাই ট্যান থিটা। তো আমাদের এইটা সমান, এইটা প্রমাণ করতে হবে। তো যদি তাই এই বাম পক্ষকে ক্যালকুলেশন করে আমরা ডান পক্ষ যদি বের করতে পারি তাহলে আমাদের সমস্যাটা সমাধান হবে। সেক্ষেত্রে আমরা বাম পাশেটাকে বাম পক্ষ ধরে নেই। তাহলে এখানে লিখে বাম পক্ষ সমান, বাম পক্ষ কি দেওয়া আছে আমি দেখি, রুট পি বাই কিউ। তো এখন রুট পি বাই কিউ, তাহলে এখানে রুটটা আগে বসিয়ে দিই। পি পি এর মান এখানে দেওয়া আছে দেখো 1 মাইনাস সাইন থিটা, আর নিচে কিউ আছে, কিউ এর মান দেওয়া আছে এখানে দেখো 1 প্লাস সাইন থিটা। এখন এই ধরনের সমস্যা যদি আমরা কখনো সম্মুখীন হই তো আমাদের সহজ একটা কৌশল, এখানে একটা কৌশল আমাদের অবলম্বন করতে হবে। সেটা হলো এখানে যা আছে আমরা দেই, রুট দেই। আচ্ছা, নিচে নিচে যা আছে 1 প্লাস সাইন থিটা, এটাকে আমরা আরো একটা কপি করে নেই। কপিটা কি? এই ধরনের সমস্যা যদি আমরা কখনো পড়ে যাই
তাহলে এটা থেকে আমাদের মুক্তির পথ হলো নিচে যেটা আছে প্রায় তার মতো একটা কপি করে নিলাম, 1 + sin θ 1 + sin θ। এখানে দেখো 1 sin θ লিখছে, মাঝখানে কিন্তু এখানে প্লাস দেয়নি, অর্থাৎ কপি হবে কিন্তু হুবহু হবে না। শুধুমাত্র এইখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস নেব, যদি এখানে মাইনাস থাকে এখানে প্লাস নেব, জাস্ট এরকম কপি করে নেব। আর উপরে কি ছিল আমরা লিখি 1 - sin θ, তো উপরে যা আছে তাই রেখে দিয়েছি। আর নিচে কিন্তু বাড়তি 1 + sin θ সাথে আমরা 1 - sin θ নিয়েছি। এখন কথা হলো এখানে আর বাড়তি কি নিয়েছি, আমাদের নিচে ছিল 1 + sin θ, আমি 1 + sin θ সাথে 1 - sin θ নিয়েছি, এই জিনিসটা অতিরিক্ত নিয়েছি। আর নিচে যদি অতিরিক্ত জিনিস নেওয়া হয় তাহলে উপরে যে 1 - sin θ আছে এ কি অপরাধ করলো, ওকেও তো এটা দিতে হবে নাকি? হ্যাঁ, নিচে যদি নতুন করে কোনো কিছু সংযোজন করি উপরেও কিন্তু সেটা আমাদেরকে করতে হবে, নাইলে কিন্তু ব্যালেন্স ঠিক থাকবে না। তাহলে কি করব, এটা উপরেও লিখে নেই 1 - sin θ। এখন কথা হলো এই যে রুট দিয়েছি, রুট কি এ পর্যন্ত থাকবে? না, অবশ্যই আমার লাইনটা যত বড় হবে, যদি সবাই রুট রুট পাওয়ার মানে যোগ্য হয় তাহলে তাদেরকে রুট লম্বা করে দিতে হবে। একটা কথা বলে দিই, অনেক সময় অনেকে ভুল করে দেখছে যে রুটটা এখানে অল্প অর্ধেক দেয়, এ পর্যন্ত আনে না। হ্যাঁ, রুট যদি সবার প্রাপ্য থাকে অবশ্যই রুটকে লম্বা করে দিতে হবে, এই নিচে লম্বা বরাবর আসতে হবে। আর যদি শুধুমাত্র রুটটা উপরের অংশের পাওয়ানো হয় তাহলে কিন্তু রুটটা এই পর্যন্ত দিব, নিচের দিকে এত লম্বা করার প্রয়োজন তখন হবে না। যাই হোক, এখন দেখো রুটটা এখানে যা ছিল আমরা বসিয়ে দেই। নিচে দেখো আছে 1 + sin θ 1 - sin θ, মাঝখানে ইনটু আছে। তাহলে আমরা এই ওয়ানটাকে যদি এ ধরে নেই তাহলে এটাও এ হবে, আর এইটাকে যদি আমরা বি ধরে নেই এটাও বি হবে। তাহলে টোটাল ফর্মুলা আসছে কি দেখো, a + b ইন্টু a - b। তো a + b ইন্টু a - b এর ফর্মুলা আমরা জানি কি, আমরা কিন্তু এর ফর্মুলা জানি a + b ইন্টু a - b এর মূল ফর্মুলা হচ্ছে a² - b²। তাহলে যেহেতু এখানে এইটা আছে তাহলে আমরা এটা লিখবো, কি লিখবো, a²। এ মানে এখানে কি 1, তাহলে এখানে 1 দিলাম, আচ্ছা তাকে a² করলাম। আর এখানে আছে কি, এখানে আছে b², বি মানে এখানে sin θ, তাহলে লিখলাম b sin θ। আর যেহেতু এর মাথায় a² রয়েছে এখানে a² দিলাম, অবশ্য a²টা আগে দিতে হবে, থিটার পরে দিতে হবে। এবার নিচে, সরি আমরা ভুল করে ফেলছি, এটা নিচে হবে 1² - sin² θ। তাহলে উপরে কি হবে, উপরে কি আছে দেখো, এখানে 1 - sin θ 1 - sin θ, মাঝখানে কিন্তু ইনটু আছে, সুতরাং মাঝখানে গুণ আছে। তো দুটো যদি একই রকম থাকে এবং মাঝখানে গুণ থাকে তাহলে সেটাকে আমরা স্কোয়ার করতে পারি। তাহলে 1 - sin 1 - sin θ এর হোল স্কোয়ার করলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই যে দেখো এখানে রুট আছে, রুটের ভিতরে 1 - sin θ আছে, তার হোল স্কোয়ার আছে। তাহলে এই যে রুটটা আছে, রুটটা কিন্তু উপরে এটারও পাওনা আছে, রুটটা কিন্তু এটারও যেমন পাওনা আছে, আবার কি এটারও কিন্তু পাওনা আছে। তাহলে যার যা রুট ভাগ করে দিয়ে দিই, তো মাঝখানে লিখলাম এই, তাহলে কি লিখলাম 1 - sin θ এর হোল স্কোয়ার করে দিলাম এবং তার রুটটা আলাদা করে দিয়ে দিলাম। নিচে আছে 1² কে ভাঙালে 1 - sin² θ হয়।
এখন এই যে রুটটা ছিল, এই নিচে কিন্তু রুটের একটা ভাগ ছিল, সেই রুটটাকে এখানে আমরা ওকে দিয়ে দিই, আলাদা করে দিয়ে দিলাম। তাহলে পরের লাইনে কি পেলাম দেখো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে যদি রুট করা হয়, তাহলে সাইন স্কোয়ার রুট কেটে গিয়ে কি থাকে, 1 মাইনাস সাইন থিটা। আসলে এটা কেটে যায় না, কিন্তু জাস্ট আমরা ওই মুখের কথা বলে থাকি যে রুট থাকলে স্কোয়ার থাকলে থাকে না, খালি ভিতরে যেটা আছে সেটাই থাকে। তো আমরা অনেক সময় বলে ফেলি যে কেটে দিয়েছি, আসলে না, এটাকে বর্গমূল করলাম। তো এ স্কোয়ারকে ওখানে কেন হোল স্কোয়ার হয়েছে, এটাকে যদি বর্গমূল করি তাহলে এখানে স্কোয়ারটা থাকে না। এটা হলো মেন কথা। তাহলে কি থাকলো এখানে, 1 মাইনাস সাইন থিটা থাকলো, আর নিচে আমরা জানি এই রুটটা এখানে থাক, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা কিন্তু জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কোয়াস স্কোয়ার থিটা, এটার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কোয়াস স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এর পরিবর্তে আমরা কোয়াস স্কোয়ার থিটা লিখতে পারি, লিখে দিলাম কোয়াস স্কোয়ার থিটা। এখন দেখো এই 1 মাইনাস সাইন থিটা উপরে আছে, এটাকে যা আছে তাই লিখলাম, আর নিচে এই দেখো কোয়াস স্কোয়ার থিটার একটা রুট আছে। তাহলে যেহেতু কোয়াস স্কোয়ার আছে ভিতরে, বাইরে রুট আছে, তাহলে রুট এবং স্কোয়ার উঠে যাবে, থাকবে কি কোয়াস থিটা, ঠিক আগের মতো। আশা করি বুঝতে পেরেছো। কোয়াস স্কোয়ার থিটা তাকে রুট করেছি, তো রুট করলে কি হবে, এই রুট এবং স্কোয়ার আউট হয়ে যাবে, থাকবে কি শুধুমাত্র কোয়াস থিটা। এখন দেখো এর পরের লাইন হচ্ছে, এখানে লিখি যে 1 মাইনাস সাইন থিটা, এর নিচে আছে কিন্তু কোয়াস থিটা। তো আমরা কাজ করি, এই 1 কে আমরা কোয়াস থিটা আলাদা করে দিয়ে দিই। তারপরে এই যে কোয়াস থিটা আছে, এটা 1 এর একটা ভাগ আছে, আমি কোয়াস থিটাকে 1 এর নিচে আলাদা করে বসিয়ে দিলাম, ওদেরকে আলাদা করে দিলাম আর কি। এখানে মাইনাস, এখানে মাইনাস। এবার এখানে সাইন থিটা লিখলাম উপরে সাইন থিটা, আর তার নিচে ছিল কোয়াস থিটা, এটা কিন্তু সাইনের একটা অংশ আছে, তাহলে ওর নিচে আমরা বসিয়ে দিলাম কোয়াস থিটা। এক কথায় বলা যায় এই কোয়াস থিটা একবার 1 এর নিচে লিখলাম, একবার মাইনাস সাইন থিটার নিচে লিখলাম। তাহলে এখন দেখো 1 বাই কস সমান আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি যে 1 বাই কস থিটা সমান হচ্ছে, আমি ডান পাশে লিখে দিই, 1 বাই কস থিটা সমান হচ্ছে সেক থিটা। তাহলে এর পরিবর্তে আমরা সেক লিখতে পারি, সেক থিটা মাইনাস সাইন বাই কস। তো আমরা আরো একটা ফর্মুলা জানি, সেটা হলো সাইন থিটা বাই কস থিটা সমান আমরা পাই কি ট্যান থিটা। এটা কিন্তু একটা ফর্মুলা, যদি কোথাও সাইন থিটা বাই কস থিটা থাকে সেক্ষেত্রে আমরা ট্যান থিটা লিখতে পারি। তাই এখানে সাইন থিটা বাই কস থিটা ছিল, তাই আমি এখানে ট্যান থিটা লিখেছি। দেখো এখন আমরা এই যে বাম পক্ষ রুট পি বাই কিউ কে ক্যালকুলেশন করে বিভিন্ন সূত্র প্রয়োগ করে আমরা এই পর্যন্ত চলে এসেছি। এবং দেখো এই ডান পাশে যেগুলো লাল কালি দিয়ে মার্ক করেছি সবগুলো কিন্তু আমরা সূত্র লিখেছি বা রাফ করে নিয়েছি। তো এখন আমরা এখানে কি পেলাম, এই বাম পাশে রুট পি বাই কিউ কে ক্যালকুলেশন করে আস্তে আস্তে এ পর্যন্ত এসে দাঁড়িয়েছি। সুতরাং এর পরে কিন্তু আমরা আর যেতে পারছি না। আসলে আমাদের টার্গেট ছিল কি, দেখো উপরে দেওয়া আছে রুট পি বাই কিউ সমান, আমাদেরকে প্রমাণ করতে হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তো দেখো আমরা পেয়েছি কিনা, সেক থিটা মাইনাস ট্যান থিটা পেয়েছি কিনা দেখো। হ্যাঁ, যেহেতু ডান পক্ষের সাথে বাম পক্ষ পুরোপুরি মিলে গিয়েছে, তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আর যেহেতু এখানে দেখাতে বলে প্রমাণ করতে বলছে, দেখো এখানে এই যে প্রমাণ করতে বলছে,
তাহলে এখানে লিখবো প্রমাণিত। একেবারে সিম্পলি একটা সমস্যা আমরা সমাধান করেছি। এটা কিন্তু আমরা চাইলেও আরো শর্টকাট করে অল্প সময়ে 2-1 মিনিটে বা 5 মিনিটে এটা সমাধান করতে পারতাম, কিন্তু আমি একটু এই বিষয়ে তোমাদের সাথে বেশি ডিসকাস করেছি, একটু বেশি অ্যানালাইজ করেছি, ব্যাখ্যা করেছি বেশি, তাই একটু সময় বেশি লেগেছে। আহ, আহ, যাই হোক, মোটামুটি তোমরা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আমার এই যে কষ্ট সার্থক হবে যদি তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারো। তো ঠিক আছে, আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এই সমস্যাগুলো সমাধান করতে পারবে বা বুঝতে পেরেছে। আর তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। পরবর্তীতে আবারও এই ধরনের নতুন নতুন সমস্যা নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা কথা বলি আমার প্রিয় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে। আমার এই টিচিং ক্যাপাসিটি বা লেকচার কেমন হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, কোথাও সমস্যা আছে কিনা, বা অডিওতে সমস্যা হচ্ছে কিনা, কথা বুঝতে সমস্যা হচ্ছে কিনা, এগুলো সম্পর্কে তোমরা অবশ্যই মতামত দিবে, কমেন্ট করবে। ভালো লাগলে লাইক করবে, ভালো লাগলে শেয়ারও করবে, সাবস্ক্রাইব তো করবেই। আমার যেহেতু আমি প্রথম তোমাদের নিয়ে এই টিচিং সিস্টেমটা করেছি, তো এক্ষেত্রে আমার অনেক সমস্যা থাকতে পারে, কোথাও ভুল থাকতে পারে। এগুলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব সেই ভুলগুলো আহ, সমাধান করে বা শুধরাই নিতে, যাতে তোমাদের পরবর্তীতে শিখতে আরো অনেক সহজ হয়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।